ধরা নিষিদ্ধ হলেও রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। পহেলা বৈশাখের সঙ্গে ইলিশ খাওয়ার সম্পর্ক নেই বলছেন বিশেষজ্ঞরা। ইলিশের বাজার প্রতি মন 1.5 কেজি সাইজের ইলিশ যাচ্ছে 2,50,000 টাকা, 15,000 টাকা পিস, আর এগুলো হলো 12,000 টাকা পিস। এখন তো বৈশাখের মৌসুম, এখন তো দাম থাকবেই। গ্রামের গরিব মানুষের প্রতি একটা কটাক্ষ করা, মস্করা করা, অর্থাৎ পান্তা ভাতকে নিয়ে মস্করা করা। তো এই সমস্ত কথা বিবেচনা করে আমি মনে করি যে পান্তা ইলিশের এই প্রচলন এটা আমাদের কৃষ্টির একটা অংশ নয়, এটি বন্ধ করা উচিত। ইলিশের রেসিপি এবার প্রকাশ করা থেকে বিরত থেকেছি। এখন যে ইলিশগুলো ধরা হচ্ছে হয় সেগুলো মা ইলিশ যার মধ্যে ডিম আছে, অথবা একেবারেই ছোট জাটকা ইলিশ। দুটোই কিন্তু ইলিশের বংশবৃদ্ধির জন্য বা এর বৃদ্ধির জন্য ক্ষতিকর। আইন অমান্য করে চলছে জাটকা ধরার মহোৎসব। বিভিন্ন স্থানে অভিযানে প্রায় 150 মণ জব্দ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদর্শিক দ্বন্দ্বের জেরেই ঘটছে একের পর এক হত্যাকাণ্ড, দাবি গোয়েন্দা পুলিশের। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা নেয়াই উদ্দেশ্য মত বিশেষজ্ঞদের। কাল কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংশোধনাগার হিসেবে গড়ে তোলার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বহিষ্কার নীতির প্রতিবাদে বিক্ষোভ। ফেরত পাঠানো বাংলাদেশিদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। রিজার্ভের অর্থ চুরির ঘটনার রাজসাক্ষী হতে পারেন আরসিবিসি ব্যাংকের কর্মকর্তা মায়া সান্তোস। নিরাপত্তা চাইবেন ফিলিপিন্স সরকারের কাছে, জানালেন আইনজীবী। এবং দখল আর ভরাট বাণিজ্যে জলাশয় হারাচ্ছে চট্টগ্রাম নগরী। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের। নতুন আইন, দিনের পাশাপাশি গভীর রাতেও নদীতে পাহারা আর গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা। এত কিছুর পরও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন। রাজধানী সহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় আইন অমান্য করে উন্মুক্তভাবেই বিক্রি হচ্ছে ইলিশ। পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার ভ্রান্ত সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের বেশিরভাগ মাছের বাজারে নিয়ম ভেঙে এভাবে দেদারসে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। যদিও সরকারের নিয়ম অনুযায়ী বছরের এ সময়ে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চির ছোট জাটকার পাশাপাশি সব ধরনের ইলিশ ধরা কিংবা বেচাকেনা করা দণ্ডনীয় অপরাধ। স্বল্প আয়ের ক্রেতাদের দাবি, বড় ইলিশ কেনার সাধ্য নেই বলেই তারা জাটকা দিয়ে বৈশাখে পান্তা ইলিশের স্বাদ নিতে চান। আর খুচরা বিক্রেতারা বলছেন, যারা নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে আসছেন তারাই মূলত অপরাধী। আমরা যারা কাছে পাই ওইটাই বেশি, ঠিক আছে, যারা বাজারে আসছি আমরা বেশি, আমরা তো আর ধরে আনি নাই। ব্যস্ত হইব না ব্যস্ত হইব আমি তো জানি না, আমি কিনে আনছি পেটের দায়। পয়লা বৈশাখের লাগে এটি ধরা পড়ছে। জাটকা ইলিশ 200 টাকা কেজি। জানেন জাটকা যে কিনা নিষেধ? নিষেধ তো করে, ওরা তো ধরে, কি করব, কিছু করার নাই। গরিব মানুষ করে তো খাইতে হইব। ধরা নিষেধ এবং বেচা নিষেধ। আপনি যে নিলেন, এখন তো আমরা তো খাইতে পারি না, এখন পাইছি এই জন্য কিনলাম আর কি। খাইতে পারেন না কেন? অনেক দাম। তবে জাটকা ছাড়াও বাজারে বড় ইলিশেরও কোনো কমতি নেই। প্রতিটি ইলিশের জন্য গুনতে হচ্ছে 1 থেকে 15,000 টাকা পর্যন্ত। 15,000 টাকা পিস, আর এগুলো হলো 12,000 টাকা পিস, 10,000 টাকা পিস আছে, 8,000 টাকা পিস আছে, 6,000 টাকা পিস আছে। এখন তো বৈশাখের মৌসুম, এখন তো দাম থাকবেই। মাছ কম, আমদানি কম। গবেষণায় দেখা গেছে বর্তমানে দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান বেড়ে দাঁড়িয়েছে 11%। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মার্চ এপ্রিলে দেশের মোট জাটকার যে 60 থেকে 70% ধরা হয় তা বন্ধ করতে পারলে ইলিশ উৎপাদন আরো কয়েক গুণ বেড়ে যেত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে জাটকা ধরা বন্ধ করতে না পারার জন্য লোকবল ও আধুনিক সরঞ্জাম না থাকার খোড়া যুক্তি দিচ্ছে মৎস্য অধিদপ্তর। 4000 কিলোমিটার পদ্মা মেঘনার দুই পারে এবং তার সাথে কানেক্টেড নদী আছে মেঘনা, যমুনাতেও ইলিশ চলে গিয়েছে। কোন সরকারের পক্ষেই এই সীমিত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনার কাছে প্রশ্ন করব কি পুরোপুরি রক্ষা করা যাবে? যাবে না।
আমরা ম্যাজিস্ট্রেটের অভাবে ভুগছি। আমরা যদি এইভাবে প্রচুর পরিমাণ জাটকা মাছ ধরি তাহলে স্বাভাবিকভাবে আমাদের ইলিশের উৎপাদনের উপর প্রভাব পড়বে। আজকের জাটকা বড় হয়ে ফেরত পূর্ণাঙ্গ ইলিশে ফেরত আসলে আমরা হাজার গুণ লক্ষ গুণ বেশি ইলিশ পাবো। পান্তা ইলিশের প্রচলন কখনোই ছিল না, অতীতেও ছিল না, এবং আমি মনে করি এই ধরনের একটি কাজ, সেটা হচ্ছে আমার গ্রামের গরিব মানুষের প্রতি একটা কটাক্ষ করা। বর্তমানে দেশের মোট জিডিপির 1% আসে ইলিশের মাধ্যমে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ থাকলেও চলছে জাটকা ধরার মহোৎসব। আজ দেশের বিভিন্ন স্থানে অভিযানে 147 মণ জাটকা জব্দ করা হয়েছে। বরিশাল থেকে ফিরদাউস সোহাগ ও চাঁদপুর থেকে ফারুক আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জাটকা রক্ষায় এবার সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও ইলিশের মোকামগুলোতে দেখা গেছে ক্রেতাদের সরব উপস্থিতি। নিরুৎসাহিত করা হলেও ধুম পড়েছে ইলিশ কেনার, এ কারণে দামও আকাশ ছুঁয়েছে। শনিবার ভোর থেকে বরিশালে ইলিশের পাইকারি বাজারে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসেন। এদিন 1.5 কেজি ওজনের ইলিশের মন প্রতি বিক্রি হয়েছে 2.5 লাখ টাকায়। 1 কেজি ওজনের ইলিশ 1,07,000, 900 গ্রাম ইলিশ 1 লাখ, 5 থেকে 800 গ্রাম পর্যন্ত 80,000 এবং 400 থেকে 800 গ্রাম ইলিশ বিক্রি হয়েছে 50,000 টাকায়। 1.5 কেজি সাইজের ইলিশ যাচ্ছে 2,50,000 টাকা, 1200 গ্রাম ইলিশ যাচ্ছে 1,80,000 টাকা। অন্য বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি দাম হচ্ছে। সামনে পয়লা বৈশাখ এবং 30শে চৈত্র পর্যন্ত এই দাম অব্যাহত থাকবে। কারণ একটাই হলো, ঢাকায় রেস্টুরেন্ট হোটেলগুলোয় আমাদের কাছ থেকে বেশি দাম দিয়ে ইলিশ মাছ নিচ্ছে। শিকার নিষিদ্ধ জাটকা রক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকলেও থামানো যাচ্ছে না জেলেদের অপতৎপরতা। প্রতিদিনই জব্দ করা হচ্ছে জাটকা। শনিবার সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ মেঘনার চাঁদপুরে যাত্রা বিরতি করে। নৌপুলিশ অভিযান চালিয়ে লঞ্চের ডেকের নিচে লুকিয়ে রাখা 80টি ঝুড়ি উদ্ধার করে। জব্দ করা হয় 87.5 মণ জাটকা। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী 1 লঞ্চকে আমরা আটক করি। উক্ত লঞ্চ তল্লাশি করে আমরা লঞ্চ থেকে 3,500 কেজি জাটকা মাছ জব্দ করি এবং উক্ত জব্দকৃত জাটকা মাছ নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ইহা এতিমখানা, মাদ্রাসা এবং দুস্থদের মধ্যে বিতরণ করি। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জে 2 মণ এবং পটুয়াখালীর টোল প্লাজা থেকে 20 মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। ইলিশের বংশবৃদ্ধির এই সময়টাতে ইলিশ খাওয়া নিরুৎসাহিত করতে পহেলা বৈশাখের বিশেষ সংখ্যায় এবার কোনো রেসিপি রাখেননি লাইফস্টাইল ম্যাগাজিনের প্রকাশক মোহাম্মদ মাহমুদুজ্জামান। জাতীয় সম্পদ ইলিশ ধরা বন্ধ রেখে দেশের সবাইকে বর্ষবরণের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুটো কারণে আমরা লাইফস্টাইল ম্যাগাজিন থেকে ইলিশের রেসিপি এবার প্রকাশ করা থেকে বিরত থেকেছি। প্রথমত, এটা হচ্ছে ইলিশের বংশবৃদ্ধির সিজন। দ্বিতীয় কারণ হচ্ছে ইলিশের অত্যাধিক দাম। এটা কেন? কারণ একটি উৎসব আমরা যখনই চিন্তা করি, উৎসবটা কিন্তু সবার। উৎসব কিছু গুটি কয়েক মানুষের জন্য নয়। যখনই এটা আর সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে হয় বিলাসিতা অথবা এটা লোক দেখানো ব্যাপার। সেটা কিন্তু উৎসবের অংশ থাকছে না। 2013 থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 5 জন ধর্মীয় গুরু। এই সময়ে হত্যার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ধর্মের কমপক্ষে 10 জন তাত্ত্বিককে। সবশেষ 4 এপ্রিল ঢাকার লালবাগে খুন হন মসজিদের মুয়াজ্জিন বিলাল হোসেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন পূর্ব শত্রুতার জেরে খুন হতে পারেন মুয়াজ্জিন, আর বাকি হত্যাকাণ্ডের পিছনে রয়েছে আদর্শিক দ্বন্দ্ব। তবে বিশ্লেষকদের মতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তার ফায়দা নিতেই ঘটানো হচ্ছে এসব। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2013 সালে ঢাকার গোপীবাগে নিজ বাসায় 6 সহযোগী সহ খুন হন কথিত পীর লুৎফর রহমান। পরের বছর হত্যা করা হয় ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে। 2015 সালে বাড্ডায় নিজ খানকায় হত্যা করা হয় পিডিবির সাবেক চেয়ারম্যান ও পীর খিজির হায়াত খানকে। একই বছর রংপুরের কাউনিয়ায় খুন হন মাজারের খাদেম। আর চলতি বছরের 4 এপ্রিল খুন হন মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন। প্রত্যেকটি খুনের ঘটনা ছিল একই রকম, গলা কেটে হত্যা। প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এই মুয়াজ্জিন হত্যাকাণ্ডটি একটি পূর্ব শত্রুতার জের ধরে এটি সংঘটিত হয়েছে।
এছাড়া ঈশ্বরদীতে খ্রিস্টান ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা, ঢাকায় হোসেনি দালানে বোমা হামলা, দিনাজপুরে ধর্মযাজক পিয়েরে পার্লারি ও ইস্কন নেতা বীরেন্দ্রনাথ হত্যা চেষ্টা, রংপুরে বাহাই কেন্দ্রের পরিচালক রুহুল আমিন হত্যা চেষ্টা, সৈয়দপুরে শিয়া সম্প্রদায়ের প্রতীকী কারবালায় হামলা চালিয়ে 2 ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে 2015 সালে। বেশিরভাগ হত্যা ও হামলার পেছনে জেএমবি জড়িত বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। পিডিবি কর্মকর্তা খিজির হায়াত খান, তাকে হত্যা করা হয়েছে, তারও কিন্তু পিডিবির কোনো বিষয় সংক্রান্ত না বা অন্য কোনো বিষয় না, এটি মানে তাকে তার আদর্শের কারণে, অর্থাৎ তিনি পীর, এই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। উত্তরবঙ্গে এরকম বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অপরদিকে বিশ্লেষকদের মতে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দার জন্যই ধর্মীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, আর এর জন্য দায়ী ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আইনের পাশাপাশি সামাজিকভাবে মোকাবেলা করার তাগিদ তাদের। যারা ঘটনাগুলো ঘটাচ্ছে নিশ্চয়ই তারা কোনো একটা রাজনৈতিক দুরভিসন্ধি থেকে ঘটাচ্ছে। তারা যদি মনে করে হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই আরেকটা মতাদর্শকে হত্যা করা যায়, তা যায় না। রিলিজিয়নের হিস্ট্রি দেখি আমরা কিন্তু দেখব কোনো ধর্মযুদ্ধ কিন্তু আরেকটা ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারেনি। তিনি আরো বলেন, ধর্ম কিংবা ধর্মীয় আদর্শের ক্ষেত্রে সাধারণ মানুষের মনে কোনো বিভাজন নেই। নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে কেউ কেউ এসব নাশকতার মাধ্যমে বিভাজন তৈরির চেষ্টা করেন, যা আদৌ ফলপ্রসূ হবে না। তেমন সুযোগ আছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। তবে পুলিশ বলছে উগ্রবাদী কোনো সংগঠন কিংবা নাজিমের পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার কারণে হত্যার ঘটনা ঘটেছে কিনা এসব বিষয়ে মাথায় রেখে তদন্ত করছেন তারা। এছাড়া সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আল কায়দার দায় স্বীকার সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলেন, এর আগেও বিভিন্ন হত্যাকাণ্ডের পর সাইট বার্তা দিয়েছিল, তবে সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিটা ঘটনায় কেউ না কেউ দায় স্বীকার করছে। তো আমরা তদন্ত করে দেখছি পরবর্তীতে যে এটা তদন্ত করা হয়েছে এবং মামলা উদ্ঘাটন হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এই দায় স্বীকারের এর সাথে সত্যতা মেলেনি। তো এই ঘটনাও আমরা তদন্ত করে দেখতেছি এবং তদন্তের প্রেক্ষিতে জানা যাবে এটা আসলে কারা এর সাথে জড়িত। তবে আইএস বা আল কায়দা এগুলোর কোনো অবস্থান বাংলাদেশে নাই। আমরা এখানে উগ্রবাদী কোনো সংগঠন জড়িত আছে কিনা সেটা দেখছি, তার সাথে ব্যক্তিগত কারো কোনো শত্রুতা আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা, সকল বিষয় আমরা এখানে বিবেচনায় নিয়ে আসছি। কিছু কাজ বাকি থাকলেও কাল উদ্বোধন হচ্ছে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করার কথা রয়েছে। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে প্রায় 80%। বাকি কাজ শেষ হবে আগামী বছরের জুনের মধ্যে। অপরাধ বিজ্ঞানীদের মত, কারাগারকে গড়ে তোলা উচিত সংশোধনাগার হিসেবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকা মাওয়া মহাসড়ক ধরে যেতে হাতের বাঁয়ে চোখে পড়ে বিশাল এক স্থাপনা। প্রায় 200 একর জায়গা জুড়ে নির্মিত এই কারাগারের বন্দি ধারণ ক্ষমতা প্রায় 8000। রোববার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণেই চলছে শেষ সময়ের প্রস্তুতি। বন্দীদের 8টি ভবনের মধ্যে 6টির কাজ পুরোপুরি শেষ, বাকি 2টির কাজও শেষের পথে। অন্যান্য সব কিছুর মতো তৈরি হয়েছে ফাঁসির মঞ্চ। উদ্বোধনের পর এ মাসের মধ্যেই নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে সব বন্দীকে নতুন কারাগারে নিয়ে আসা হবে, এমনটি বলছেন কারা মহাপরিদর্শক। এপ্রিলের মধ্যেই আমরা এটা স্থানান্তরিত করব ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ প্রকল্প হিসাবে বলি তাহলে সেটা শেষ হবে জুন 2017 সালে। বাকি আছে 2টো বন্দি ব্যারাক, ওটা শেষ হয়ে যাবে এবং সেটা আমরা স্থানান্তরিত করার পরেও আমরা যথাযথ নিরাপত্তা বিধান করে এটাতে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে নবনির্মিত কারাগারটিকে শোধনাগার হিসেবে গড়ে তোলার কথা বলছেন অপরাধ বিজ্ঞানীরা। অবশ্য কর্তৃপক্ষের মত এ ব্যাপারে ভাবছেন তারাও। এই কারা প্রশাসনের সাথে সংযুক্ত যারা আছেন তাদেরকেই পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদেরকে বাইরের কারাগার দেখিয়ে আনার ব্যবস্থা করা, প্রকৃত অর্থেই যেন কারাগার যাতে একটা কারেকশন সেন্টারের রূপ নিতে পারে, আমাদের সেই দিকেই যেতে হবে। আগে একটা আমাদের ধারণা ছিল যে লাল দালান বলতো, কালারের উপর মানুষের মনে একটা ইমপ্রেশন হয়। চেষ্টা করছি যে আমাদের কারাগার থেকে আমরাও সংশোধনাগারের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে। তো সেই কাজটা এখন থেকেই পরিকল্পনা করছি, ধীরে ধীরে বাস্তবায়ন হবে। এখন থেকেই সেটার উপর ভিত্তি করে আমরা রংগুলোকে একটু মাইল্ড কালার করার চেষ্টা করছি। বন্দি স্থানান্তরের পর নাজিমউদ্দিন রোডের কারাগারটি রূপান্তরিত হবে কারা জাদুঘরে। খেতে থাকবে বঙ্গবন্ধু ও চার নেতার জাদুঘর, পার্ক, কারা কল্যাণ কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র। জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় নিরাপত্তার স্বার্থে 80-র দশকে এটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি। জাতীয় রাজনীতিতে শুদ্ধাচার প্রতিষ্ঠিত না হলে কখনোই প্রশাসনের স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে সর্বোচ্চ পরিশ্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। জাতীয় রাজনীতি যদি শুদ্ধাচারে শোভা না পায় তাহলে প্রশাসনের কোন স্তরে শুদ্ধাচার পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হবে না। ব্রিজ করবেন, একটু ভারী গাড়ি উঠলে ব্রিজটা ভেঙে গেল, এই ব্রিজ করার দরকার নেই। দায় সারা গোছের কাজ আমরা যেন না করি, সেটাই হোক আজকে ওয়ার্কশপে আমাদের সকলের শপথ। হানাহানি নির্বাচন সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। হত্যার মধ্য দিয়ে রক্তের হোলি খেলা খেলে যে নির্বাচন, সে নির্বাচন কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সমাজে একটা হানাহানি নিয়ে যাচ্ছি, সমাজকে একটা ডিস্টেবিলাইজেশন, একটা অস্থিরতা তৈরি করছি। এই নির্বাচন জনগণ কখনো মেনে নেবে না, বিশ্ববাসীও কখনো এটাকে স্বীকার করবে না। এরকম হত্যার মধ্য দিয়ে যে নির্বাচন, সেই নির্বাচন বন্ধ হওয়া উচিত। বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার রাজসাক্ষী হতে পারেন ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো। সংবাদ মাধ্যম ব্লুমবার্গে উঠে এসেছে এমন তথ্য। ব্লুমবার্গ বলছে, অপরাধীদের ধরিয়ে দিতেও রাজসাক্ষীর ভূমিকা পালন করতে পারেন তিনি। শুক্রবার এক সাক্ষাৎকারে মায়ের আইনজীবী ফার্দিনান্দ টোপাকিও জানিয়েছেন, ফিলিপিন্স সরকারের কাছে নিরাপত্তা চাইতে পারেন মায়া। তিনি বলেন, ফিলিপিন্স সরকারকে ঘটনার শেষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করতে চান মায়া। মায়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8,10,00,000 ফিলিপিন্সের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে যাওয়ার পর এই অর্থ বাংলাদেশের অনুরোধের পরও ছাড় করে দেওয়ার অভিযোগ রয়েছে। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় জড়িত সন্দেহে ব্যবসায়ী কিম অং এবং ওয়েকাং জুর বিরুদ্ধে সমন জারি করেছে দেশটির বিচার বিভাগ। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের নীতি অব্যাহত রাখায় ওবামা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন মহল। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গেল সপ্তাহেও 27 বাংলাদেশি সহ 86 জনকে বহিষ্কার করা নিয়ে সমালোচনার ঝড় মার্কিন গণমাধ্যমে। নিজ দেশে ফেরত পাঠানো অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ওবামা প্রশাসনের বিরুদ্ধে। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসী বহিষ্কারের মার্কিন নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংগঠন। বর্তমানে প্রায় 3,000 বাংলাদেশি সহ ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে গ্রেফতারকৃত 34,000 অভিবাসীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার নিউ ইয়র্কে বিক্ষোভ করে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দিয়ে জোরপূর্বক অভিবাসীদের বহিষ্কারের নীতিকে অমানবিক বলে উল্লেখ করেন। শুধু হন্ডুরাস না, আরো অনেক সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি আছে, যেমন কলম্বিয়া, এসব কান্ট্রিতে এখন অনেক বাচ্চারা ডিপোর্ট হয়ে যাচ্ছে এন্ড তাদেরকে ওই দেশে মেরে ফেলা হচ্ছে। মার্কিন সরকারের অভিবাসী বহিষ্কারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। বাংলাদেশি, নেপালি, ভারতীয় প্রায় 100 জনকে বহিষ্কার করা হয়েছে। সেন্ট্রাল আমেরিকার অভিবাসীদেরকেও বহিষ্কার করা হয়েছে, যাদেরকে সেখানে হত্যা করা হচ্ছে। এটা মানবাধিকারের লঙ্ঘন। অভিবাসীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী বাংলাদেশের সমাজকর্মী শাহানা হালিম। যাদের স্টোরি আমরা শুনছি, যাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যে ওরা কিভাবে এখানে আসছে, ওদের হিস্ট্রি, তারপর ওরা জেলে কিভাবে কাটাইছে দিনগুলো, ওগুলো শুনে আমার অনেক খারাপ লাগতেছে। আর আমাদের ডেফিনেটলি কিছু করা উচিত, আর স্পেশালি বাংলাদেশি কমিউনিটি হয়ে আমাদের একসাথে থাকা উচিত, যেন কোনো ইনজাস্টিস যেন ওদের ফেস না করতে হয়। সম্প্রতি 27 বাংলাদেশি সহ 86 অবৈধ অভিবাসীকে বহিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী সাইমা খান। আমাদের মতো সব দেশের লোক কেন এই উন্নত দেশে আসে?
তার কারণ আমরা এই সব দেশেরই অর্থনৈতিক আগ্রাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসনের কারণে আমরা এসব দেশে আসতে বাধ্য হই, আর এসব দেশে এসে আমরা আরো কঠিন কষ্টের শিকার হই। হোমল্যান্ড সিকিউরিটির তথ্যে জানা যায়, ওবামা প্রশাসনের সময় অবৈধ অভিবাসী বহিষ্কারের মাত্রা প্রেসিডেন্ট বুশের আমলের চেয়ে শতকরা 23 বেড়েছে। 2009 সালে প্রেসিডেন্ট ওবামার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে এ পর্যন্ত মোট 25 লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আইপিএল এর খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম আসরের উদ্বোধনী ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাইজিং পুনে সুপার জায়ান্টস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে জয় দিয়ে মিশন শুরু করতে। কায়রন পোলার্ড, ল্যান্ডো সিমন্স, কোর এন্ডারসনের মতো বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি হার্দিক পান্ডে, জাসপ্রীত বুমরার মতো ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা প্রথম 2 সপ্তাহ খেলতে পারবেন না। সেক্ষেত্রে কিউই পেসার ম্লেককেনাগানের উপরই ভরসা। রাইজিং পুনে নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও আইপিএল এর নিয়মিত পারফর্মার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে স্টিভেন স্মিথ, ডুপ্লেসির পাশাপাশি আজিঙ্কা রাহানে আর রবিচন্দ্রন অশ্বিনের মতো ম্যাচ উইনাররা থাকায় কম যাবে না তারাও। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল আসরগুলোতে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও এবার ছাড়িয়ে যেতে চান আগের সাফল্যকে। আর বোলিং অ্যাকশন শুধরে আবারও ক্রিকেটে ফেরা সুনীল নারাইনের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে বলেও মনে করেন সাকিব। কলকাতায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কেকেআর এর হয়ে আমার জন্য ইডেন গার্ডেন্সে খেলা সবসময় একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা গর্বের ব্যাপার। লাস্ট যে কয়েক বছর খেলেছি আমার কন্ট্রিবিউশন আমি স্যাটিসফাইড ছিলাম, আর এবার আশা থাকবে যেন আগের কয়েক বছর থেকে এবার যেন আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি কেকেআর এর জেতার জন্য। আমাদের টিমটা আরো বেশি স্ট্রং হয়েছে এখন, যদিও এটা মাঠের পারফরমেন্সই সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, আমরা কত ভালো পারফর্ম করি সেটা ইম্পর্টেন্ট, বাট আমরা অলরেডি খুব ভালো উইথ জেল টুগেদার ওয়েল। সো আমার কাছে মনে হয় যে আমরা ভালো কিছু আশা করতে পারি, আর সবাই খুব ফোকাসড এবং আপ ফর দি চ্যালেঞ্জ। এটা শুধু আমার জন্য না, পুরো টিমের জন্য অনেক বড় একটা রিলিফ, কারণ ও কেকেআর টিমের অনেক বড় একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, এবং কেকেআর যতবারই ভালো করেছে ওর অনেক বড় ক্রেডিট ছিল, অনেক বড় অবদান ছিল। তো সেদিক থেকে আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক। এখন সাজিদরাও দেখায় মাশরাফির মতো হার না মানা হাঁটুর জোর। ক্রিকেট মাঠের সেই আত্মবিশ্বাসে এখন তুমিও জ্বলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। আরও আছে 29 টাকা স্ক্র্যাচ কার্ডে 112 টাকা সমমূল্যের ইউনিলিভার পণ্য। নতুন সংযোগ কিনতে সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বন্ধ করা যাচ্ছে না নদী ভরাট, এমন অভিযোগ করে পরিবেশবাদী সংগঠন বাপা নদী বাঁচাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বেপরোয়া দখলে বিপর্যস্ত আদি বুড়িগঙ্গা শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, নদী রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী পরিকল্পনাও নিতে হবে। অনুষ্ঠানে নদী দখলকারীদের বর্তমান সময়ে রাজাকার মন্তব্য করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, স্থানীয়দের সহযোগিতা ছাড়া নদী দখল রোধ করা সম্ভব নয়। এই দেশে আসলে আইনের অভাব নেই, প্রতিষ্ঠানের অভাব নেই, হাইকোর্টের রায়েরও কোনো অভাব নেই। মুশকিলটা হচ্ছে যে কাজটা করবে কে, এইটা করার কেউ নেই। আপনি কি করে চোখের সামনে দেখছেন গাবতলী থেকে আমাদের আশুলিয়া যাওয়ার পথে বাম দিক কিভাবে ভরাট হচ্ছে আমরা দেখে যাচ্ছি। সরকার সেখানে এমনই নিষ্ক্রিয় হয়ে রয়েছেন যে একটিও উদাহরণ আমরা দিতে পারি না যেখানে এই ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নদীর প্রাণ রয়েছে, সেই প্রাণ যারা ধ্বংস করে তারা কিন্তু ওই ৭১ যেমন প্রাণ ধ্বংসকারীরা যদি রাজাকার আলবদর হয়ে থাকে, তাহলে এই যুগের রাজাকার আলবদর হলো এই নদী দখলকারী এবং দূষণকারীরা। তাদের বিরুদ্ধে আমাদের সেইভাবে আমাদের প্রস্তুত হতে হবে এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারি সংস্থাগুলোর যথাযথ নজরদারি না থাকায় চট্টগ্রামে একের পর এক পুকুর, দিঘি ও ডোবা ভরাট আর দখল করছে ভূমিদস্যুরা। ময়লা আবর্জনা ও মাটি ফেলে এসব জলাশয় ভরাটের কারণে
বর্ষায় নগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এজন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকেই দুষছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ছবি ও শফিকুল আলমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই নগরীর ঐতিহ্যবাহী এই আশকার দিঘির চারিদিক ভরাট করে দখল করছে স্থানীয় প্রভাবশালীরা। প্রথমে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে দিঘিতে, পরে রাতে মাটি ফেলে খুঁটি গেড়ে কৌশলে ধীরে ধীরে ভরাট করছে দিঘির বিভিন্ন অংশ। ভরাট করা অংশে গড়ে তোলা হচ্ছে ছোট ছোট বস্তিঘর, এমনকি সুযোগ বুঝে গড়ে উঠছে বহুতল ভবনও। আশকার দিঘির মতো একই অবস্থা নগরীর বলুয়ার দিঘি, সুলকবহরের মুন্সি পুকুর ও দেওয়ান পুকুর সহ অন্যান্য দিঘি এবং পুকুরের। দক্ষিণ পাড়ের ঘাটটা আয়না, সব মালগুলো বাইরের থেকে আয়না এখানে পুকুরগুলো ভরাট করছে। বিভিন্ন ধরনের কাঁচরা ময়লা, বস্তি এলাকা তো কাঁচরা ময়লা সবাই ইচ্ছে মতো ফালা। এগুলা যদি একটু পরিষ্কার কিংবা ময়লা ফালা এগুলা বন্ধ করলে ভালো হয়। জলাশয়গুলো ভরাট করতে পরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলায় একদিকে যেমন পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। পরিবেশ অধিদপ্তর চেষ্টা করছি যারা পুকুর ভরাটের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ইনফোর্স করা এবং আইনের অধীনে তাদের এই ধরনের জলাশয় ভরাটের দায়ে তাদেরকে ক্ষতিপূরণ ধার্য করা। তবে সিটি মেয়র জানালেন, পুকুর, দিঘি ও জলাশয় দখল এবং ভরাট রোধে সিটি কর্পোরেশন দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে। অবৈধ দখলদার এখানে স্থাপনা তৈরি করেছেন এবং যেগুলো ভরাট হয়ে গেছে এগুলোকে চিহ্নিত করে এগুলোর বিরুদ্ধে আমরা ক্রাশ প্রোগ্রামে নামবো। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে দখলের জন্য ভরাটের প্রক্রিয়া চলায় হুমকির মুখে রয়েছে নগরীর 20টির বেশি পুকুর, দিঘি ও ডোবা। জলাশয় সুরক্ষা আইনে এসব অপরাধের জন্য মাত্র 2 বছরের জেল ও সর্বনিম্ন 1 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। অনুকূল আবহাওয়া, চাষ উপযোগী অন্যান্য পারিপার্শ্বিকতায় নড়াইলে বোরোর ফলন ভালো হয়েছে। ধান কেটে ঘরে তোলা পর্যন্ত সবকিছু ঠিক থাকলে ফলন গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা চাষিদের। তবে বাজারে ধানের দাম কম থাকায় শঙ্কায় রয়েছেন তারা। খায়রুল আলম রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নড়াইলে ফসলের মাঠ জুড়ে শুধু ধান আর ধান। যেদিকে চোখ যায় মাঠে মাঠে কাঁচা পাকা ধানের শীষের সোনালী হাতছানি। সার কীটনাশকের স্বাভাবিক সরবরাহ, অনুকূল আবহাওয়ার পাশাপাশি পোকামাকড়ের কম উপদ্রব থাকায় নড়াইলে এবার বোরোর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। কিন্তু বাজারে ধানের উপযুক্ত দাম না থাকায় তাদের মাঝে হতাশা ভর করেছে। এ অবস্থায় ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। গতবার যে ধান হয়েছিল, আমরা প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল, সেই তুলনায় এবারে যে ধান হয়েছে এবারে কোনো দুর্যোগ হয়নি। খরা বছর মোটামুটি ধান অনেক ভালো হয়েছে। ফলন যা হয়েছে তাতে কৃষক খুশি, কিন্তু একটা কারণে কৃষকের মুখে হাসি নেই, সেটা হচ্ছে ধানের বাজার ভালো না। ধানের যে দাম আছে সর্বশেষ বেচা কেনার পরে দেখা যায় যে চালানোর ঘরে আসে না। জেলা কৃষি কর্মকর্তাও এবছর বোরোর বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করে স্বীকার করেন, ধানের দাম নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকেরা। বোরো চাষের যে অনুকূল পরিবেশ এটা বিরাজমান ছিল, আমরাও মাঠে ঘাটে তৎপর ছিলাম, সেই হিসাবে বোরোর ফলন খুবই ভালো হবে বলে আমাদের প্রত্যাশা। কৃষি বিভাগ সূত্র মতে চলতি মৌসুমে 42,000 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে নড়াইল জেলায় 41,500 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সময় সংবাদ, নড়াইল। দুপুরের সময় আরো থাকছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ওপর পরমাণু হামলার সক্ষমতা অর্জনের দাবি। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নিহত মানিক জমাদ্দার স্ত্রী টুম্পা জমাদ্দার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করা হয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল ভোরে ফরিদপুর পৌরসভার 2 পরিচ্ছন্নতা কর্মী কাজে বের হলে তাদেরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল 9:30টায় ক্যাম্পাস চত্বরে মানববন্ধন করেন তারা। চিকিৎসকরা জানান, গত বৃহস্পতিবার রাতে সুমন নামে এক ইন্টার্ন চিকিৎসকের উপর ক্যাম্পাসের ভেতরেই হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত।
ছুরিকাঘাত করে তার কাছ থেকে বেশ কিছু টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে অবিলম্বে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। যথাসম্ভব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগের ঘটনাগুলো সহ প্রায় 7 থেকে 8টি এরকম ঘটনা রয়েছে, যেগুলো আমরা কলেজ প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও আমাদের নিরাপত্তার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আমাদের জীবনের সর্বস্বটুকু দিয়ে জনগণের সেবা করে যাচ্ছি, কিন্তু সেই আমাদেরই জীবনের কোনো নিরাপত্তা নেই। অনেক পেশেন্টের সমস্যা হচ্ছে, আর আপনার ডাক্তাররা ঠিক মতন আসতে পারতেছে না, ওরা ধর্মঘট ডাকছে, এই জন্য রোগীর অনেক সমস্যা হচ্ছে। ডাক্তারদের দেখবে কখন কি লাগবে, এটা তো হচ্ছে না, কারণ এদের ধর্মঘট করাতে সমস্যা হয়ে যাচ্ছে। আমরা ডিআইজি সাহেবকে অনুলিপি দেওয়া হয়েছে তারপরে আমরা এক্সএনকে বলছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই যাতে তারা এই লাইটগুলোর ব্যবস্থা করে, এবং তারা একটা সীমানা প্রাচীরের কথা বলছে। সীমানা প্রাচীর তো একদিনে এটা সম্ভব না, এটা একটা পদ্ধতিগত ব্যাপার। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির সংবাদ সংস্থা KCNA জানায়, আগের চেয়ে শক্তিশালী এই ইঞ্জিন চালিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পরমাণু বোমার আঘাত হানা সম্ভব। এর আগের দিনে গত 3 মাসে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও অন্যান্য সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করে দেশটি। এদিকে 13 জন উত্তর কোরীয় নাগরিক দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক মহড়া পরিদর্শন করছেন শুক্রবার এমন একটি ভিডিও প্রকাশ করে উত্তর কোরিয়া। ভিডিওতে বিভিন্ন সমরাস্ত্রের সঙ্গে নানা মাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করতে দেখা যায় উনকে। নির্দিষ্ট স্থান ও তারিখ উল্লেখ করা না হলেও এবছরের প্রথম 3 মাসে এসব মহড়া সম্পন্ন হয় বলে জানায় কোরীয় উপদ্বীপের পারমাণবিক শক্তিধর এই দেশটি। এর একদিন পরই সফলভাবে নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT। কবে এ পরীক্ষা চালানো হয়েছে তা বলা না হলেও নেতা কিম জং উনের তত্ত্বাবধানে দেশের পশ্চিম উপকূলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর স্থানটিতেই এই ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালানো হয় বলে ঘোষণা করা হয়। আমাদের সোহাই উৎক্ষেপণ কেন্দ্র থেকে নতুন করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়েছে। নেতা কিম জং উন বলেছেন, এখন থেকে আমাদের ক্ষেপণাস্ত্রে এ ধরনের ইঞ্জিন ব্যবহার করা হবে, আর তাতে করে সহজেই আমাদের শত্রু যুক্তরাষ্ট্রে পরমাণু অস্ত্রযুক্ত ক্ষেপণাস্ত্রের আঘাত হানা যাবে। এদিকে তৃতীয় একটি দেশের রেস্টুরেন্টে কাজ করছেন উত্তর কোরিয়ার এমন 13 জন নাগরিক দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে জানিয়েছে সিউল। শুক্রবার সংবাদ সম্মেলনে দেশটির পুনরৈকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 12 জন নারী ও 1 জন পুরুষ কর্মী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। এশিয়ার বিভিন্ন দেশে উত্তর কোরীয়দের পরিচালনাধীন বিভিন্ন রেস্টুরেন্টে খোঁজ নিয়ে বার্তা সংস্থা AP জানায়, ভিয়েতনামের একটি রেস্টুরেন্টের কর্মীরা 2 সপ্তাহ আগে তা বন্ধ করে দেশটি ছেড়ে গেছেন। এই কর্মীরা সেখানকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কূটনৈতিক ঝামেলা এড়াতে ও আশ্রয় প্রার্থীদের নিরাপত্তা বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই প্রথম একই সঙ্গে কাজ করা একটি দল দক্ষিণ কোরিয়ায় আশ্রয় চাইল। উত্তর কোরিয়ায় অর্থ পাঠাতে তাদের উপর চাপ ছিল বলে অভিযোগ করেছেন তারা। মানবিক বিবেচনায় আমাদের সরকার তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তরের নাগরিকদের দেশ ছাড়তে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হলেও বরাবরই তা অস্বীকার করে আসছে সিউল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আজ সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠ মাতাবে ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনালের মতো জায়ান্ট ক্লাবগুলো। লিবার্টি স্টেডিয়ামে রাত 8টায় চেলসিকে আতিথ্য দেবে সোয়ানসি সিটি। আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে রাত 10:30টায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ওয়েস্ট ব্রুমের। এছাড়া বোলেন গ্রাউন্ডে সন্ধ্যা 6:45টায় আর্সেনালের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। এবারের মৌসুমে দুদলের প্রথম দেখায় এমিরেটস স্টেডিয়ামে 2-0 গোলে হেরেছিল আর্সেনাল। তাই প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মাঠে নামবে গানাররা, কারণ জয়ের ক্ষুধায় তপ্ত হয়ে আছে ওয়েস্ট হ্যামও। জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার পথে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনেও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরি থেকে ফিরবেন ম্যাথিউ ফ্ল্যামিনি ও রামসি। তবে ক্যাজেরোলা ও চেম্বারলাইনকে ছাড়াই খেলতে হবে আর্সেনালকে। ইনজুরি আছে ওয়েস্ট হ্যাম শিবিরেও। তবে পরিসংখ্যান থেকে স্বস্তি খুঁজে নিতে পারেন গানার কোচ আর্সেন ওয়েঙ্গার। দু দলের শেষ 5 দেখায় 4টিতেই যে জয় আছে আর্সেনালের, 1টি ম্যাচ জিতেছে ওয়েস্ট হ্যাম।
শিরোপার আশা শেষ ম্যানচেস্টার সিটিরও। এখন স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা, কিন্তু ভালো কিছু নিয়ে সিটির হয়ে মৌসুম শেষ করতে চান পেলেগ্রিনি। প্রিমিয়ার লিগের শেষ 8 ম্যাচে কখনোই ওয়েস্ট ব্রোমের কাছে হারেনি ম্যানচেস্টার সিটি। 2 মাস পর এ ম্যাচে ইনজুরি থেকে ফিরবেন কেভিন ডে ব্রুইন। তবে ম্যানচেস্টার সিটি কোচ মাঠে পাবেন না রাহিম স্টার্লিং, ইয়াইয়া তোরে ও ভিনসেন্ট কম্পানিকে। এবারে মৌসুমটা বেশ বাজে কাটছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। দুঃস্বপ্নের দিনগুলো ভুলে নতুন দিনের সামনে এখন ব্লুজরা। হাতে আছে আর মাত্র কটি ম্যাচ, তাই বাকি ম্যাচগুলোতে জয় দিয়ে শেষটা অন্তত সুখকর করে রাখতে চায় চেলসি। তবে প্রতিপক্ষকে নিয়েও ভাবতে হচ্ছে কোচ গাস হিডিংকে। 37 পয়েন্ট নিয়ে রেলিগেশনের সংখ্যায় আছে সোয়ানসি সিটি, তাই মরণ কামড় দিতে চাইবে তারাও। তবে শেষ 5 ম্যাচের একটিতেও চেলসিকে হারাতে পারেনি সোয়ানসি, তাই আত্মবিশ্বাসকে পুঁজি করেই জয় পেতে চায় ব্লুজরা। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ধরা নিষিদ্ধ হলেও দেশের বিভিন্ন অঞ্চলে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। আইন অমান্য করে চলছে ঝাটকা ধরার মহোৎসব। বিভিন্ন স্থানে অভিযানে প্রায় 150 মণ জব্দ। আদর্শিক দ্বন্দ্বের জেরেই ঘটছে একের পর এক হত্যাকাণ্ড, দাবি গোয়েন্দা পুলিশের। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফায়দা নেয়াই উদ্দেশ্য মত বিশেষজ্ঞদের। কাল কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংশোধনাগার হিসেবে গড়ে তোলার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বহিষ্কার নীতির প্রতিবাদে বিক্ষোভ। ফেরত পাঠানো বাংলাদেশিদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। এবং রিজার্ভের অর্থ চুরির ঘটনার রাজসাক্ষী হতে পারেন আরসিবিসির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস। নিরাপত্তা চাইবেন ফিলিপিন্স সরকারের কাছে, জানালেন তার আইনজীবী। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।